হ্যালো 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 হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ 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 বলো। হ্যাঁ হ্যাঁ। হুম হুম। তোমার স্কোর কেমন হয়েছে? উর্দু মিডিয়াম, ম্যাথামেটিক্স, বাংলা বুঝো তো? কোথায় বাড়ি? হুম হুম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি অ্যাডমিশন নিয়ে নাও। 1000 টাকা পে করতে হবে, হ্যাঁ। নাম্বারটা বলছি, ওই নাম্বারে পে করবে। কি বলছো? সেম মানে বুঝতে পারছি না। হ্যাঁ অনলাইনেই হবে, অনলাইনে ছাড়া সম্ভব না, সবাইকে একসঙ্গে পাওয়া যাবে না। ইন্টারভিউ পর্যন্ত। আমি তো এখন রেগুলার করাচ্ছি, ডে নাইট দুটোতেই। হ্যাঁ, এবার রেকর্ডিং থাকছে, যারা পরে আসছে রেকর্ডিংগুলো দেখে নিচ্ছে। রাতে থিওরি পড়ানো হয়, দিনের বেলা ডেমো হয়, তার সঙ্গে কিছু কনসেপচুয়াল কোশ্চেনও ধরা হয় ডেমোতে যেমন হয়, বা ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন সব যা আছে সবই করানো হয়। এখন ছুটি আছে, স্কুল ছুটি আছে, এখন রেগুলারই করাবো। খুব এমার্জেন্সি না হলে আলাদা বিষয়। 9800, হ্যাঁ 00 911 341। হ্যাঁ হাবিবুল শেখ বলে দেখবে আছে নামটা। ঠিক আছে। হুম। হ্যাঁ উর্দু মিডিয়াম স্কুল আছে যা। হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ করতে পারলে তো যা। সংখ্যালঘু ইংরেজি মিডিয়াম। তখন পরে হচ্ছিল আর আমি সঙ্গে মিলে ইংরেজি ছিল বলে উল্টো পাল্টা করে এখানেও একটা মানে ক্যাচা লাগিয়ে দিয়েছে।
লাস্টেরটা সব জায়গায় 1 আছে তো, এখানে আবার 4 6 করে দিচ্ছে, যে 4 বাদ দিতে হবে, তাই না? হুম। সাড়ে আটটা সাড়ে সাতটা হবে। এই একটা অঙ্ক দিলা তোমার 5 নম্বর, এটা 5 নম্বর কত দেবা? এত বড় 10 নম্বর দিলে বেশি হবে। 2 পাতার কাছে অঙ্ক প্রায় 1.5 পাতা। 10 নম্বর তো ছোট অঙ্কটাতে এটাই তো বার ছিল মঙ্গলবার, রবিবার নেমো এই অঙ্কগুলো হিসাব না করে কি বের করা যাবে না? হ্যাঁ হবে হবে হবে, বল। কি করে বের করা যাবে না? ঠিক। এগুলো সব ওই সালগুলোর ক্যালেন্ডার খুলে দেখে বসিস তো, তাহলে আর হিসাব করতে হবে, সিম্পল।
পাত্তা নেই। ক্লাসে জয়েন না করলে কি পড়ানো এনার্জি আছে? কাল থেকে পড়ানো বন্ধ করবো থাক। আজকে যেগুলো পড়াবো সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত ধারা, এগুলো থেকে ইন্টারভিউ কোশ্চেন আসতে পারে। আর্টিকেল নাম্বার 45 কি বলা আছে? আর্টিকেল নাম্বার 45 বলা হয়েছে যে 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুদের, মানে সকল শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা দিতে হবে। সকল শিশুদের বিনামূল্যে, মানে কোনো ফিজ নেওয়া যাবে না। শিক্ষা প্রদান করতে হবে। এই কোশ্চেনটা আসতে পারে যে কত নম্বর ধারাতে এটা বলা হয়েছে এবং কত বছর বয়সী শিশুদের জন্য এটা বলা হয়েছে। তাহলে আর্টিকেল 45 কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার এখানে একটু কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে। বর্তমান অবস্থায় যে সংবিধানের 86তম সংশোধনী 2002-এ যেটা প্রকাশ হয়েছিল, ঠিক আছে, 86তম সংশোধনী, সংশোধনীতে বলা হয়েছে, যেটা 2002 সালে এসেছিল, বলেছে যে মূল যে অনুচ্ছেদ ছিল 45, এই যে আর্টিকেল 45, সেখানে বলা হয়েছে যে মৌলিক অধিকারে রূপান্তরিত করতে হবে এবং মূল লক্ষ্য পরিবর্তন করতে হবে। একটা এখানে ইম্পর্টেন্ট বিষয় আছে। তার মানে এটা এখন বর্তমানে এই শিক্ষা প্রদান বিষয়টা 6 থেকে 14 বছর এদের ক্ষেত্রে কি একটা মৌলিক অধিকার হয়ে গেছে এদের, মানে 6 থেকে 14 বছর বয়সের সমস্ত শিশুকে যে বিনামূল্যে শিক্ষা প্রদান করতে হবে এবং এটা প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে কি একবারে বাধ্যতামূলক। তার মানে এটা একবারে মৌলিক অধিকারে রূপান্তরিত হয়েছে, ঠিক আছে। এরপর বলবো আর্টিকেল 16(1). এখানে বলা হয়েছে যে 16 বলা হয়েছে যে যে কোনো পদে বা নিয়োগের ক্ষেত্রে যে কোনো পদে নিয়োগ, মানে রিক্রুটমেন্ট, নিয়োগের ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে সকলকে, মানে সমস্ত নাগরিককে, সমান সুযোগের নিশ্চয়তা দিতে হবে। সমান সুযোগের নিশ্চয়তা দিতে হবে। নিশ্চয়তা ছাড়া এভাবে রিক্রুটমেন্ট করা যাবে, নিশ্চয়তা দিতে হবে। নেক্সট, আর্টিকেল 16(1)-এ আমরা যেটা দেখলাম যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে, যেহেতু এটা রিক্রুটমেন্ট প্রসেস একটা স্কুল সার্ভিস কমিশন, তাহলে এটা ধরতেই পারে যে আর্টিকেল 16(1)-এ বা এই রিক্রুটমেন্ট হচ্ছে, এটা নিশ্চয়তার বিষয়টা কোন অনুচ্ছেদে বলা আছে। এগুলো সব এডুকেশন রিলেটেড। আজকে যতগুলো আর্টিকেল বলা হবে সব এডুকেশন রিলেটেড। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 17। এখানে বলা হয়েছে
যে শতাব্দী প্রাচীন মানে বহু আগে থেকেই বলা হয়েছে যে শতাব্দী প্রাচীন অস্পৃশ্যতার প্রথাকে, অস্পৃশ্যতা যে একটা প্রথা আছে, সেই অস্পৃশ্যতার প্রথা বা প্রথাকে সম্পূর্ণরূপে বেআইনি ঘোষণা করা হয়েছে। সম্পূর্ণভাবে বেআইনি ঘোষণা করা হয়েছে। সম্পূর্ণরূপে বেআইনি ঘোষণা করা হয়েছে, তা যে রূপেই থাকুক না কেন। ঠিক আছে, এরপর যে আর্টিকেল নাম্বার 351 কি বলা হচ্ছে যে ভারতবর্ষ, আমরা কি জানি বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমরা স্কুল লেভেলে পড়েছি এগুলো, যে ভারতবর্ষ হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটা বজায় রেখে চলে। তাহলে ভারতের যে বৈচিত্র্য, মানে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য বিষয়টা আছে, তাহলে ভারতবর্ষের বৈচিত্র্যময় সংস্কৃতির ঐক্যবদ্ধ এগুলো আমাদের জানা প্রয়োজন আছে। এক ভারতীয় নাগরিক হিসাবে এগুলো আমাদের জানতে হবে। সিলেবাসের উপর ডিপেন্ড করছে না এগুলো। ঐক্যবদ্ধ প্রকাশের মাধ্যম হিসাবে হিন্দি ভাষা বা ভাষাকে প্রচার করা, এটা নিয়ে একটা কন্ট্রাডিকশন আছে এই ভাষাটা নিয়ে। এরপর আর্টিকেল নাম্বার, আচ্ছা, ফার্স্ট এডুকেশন মিনিস্টারকে বলতে পারবে? তাহলুন্নেসা বলবে? আমাদের ভারতবর্ষের প্রথম এডুকেশন মিনিস্টার, ভারতের প্রথম, ভারত যখন স্বাধীন হয় প্রথম শিক্ষামন্ত্রী, হ্যাঁ, কে ছিলেন? পারবে? কে হবে? মৌলানা আবুল কালাম আজাদ। হ্যাঁ, আবুল কালাম, আব্দুল নয়, আবুল কালাম। হ্যাঁ, আবুল কালাম। হ্যাঁ, আবুল কালাম আজাদ। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর আর্টিকেল 15, আর্টিকেল 15টা নারী শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। নারী শিক্ষার বিষয়টা আর্টিকেল 15, আর্টিকেল 42 এগুলোতে আছে। তাহলে প্রথমে কি বলা আছে আর্টিকেল 15 মানে 15তে, যে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ, বা জন্মস্থানের ভিত্তিতে নাগরিকদের প্রতি বৈষম্য করা রাষ্ট্রের জন্য নিষিদ্ধ। তার মানে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে নাগরিকদের প্রতি বৈষম্য করা চলবে না। ঠিক আছে, এই কথাটা এখানে বলা আছে। আর আর্টিকেল 42 পরের পেজে মনে আছে, হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে মাতৃত্বকালীন বেতনভুক্ত ছুটি, যেমন
আমাদের এই স্কুলগুলোতেও চালু আছে বা সরকারি সমস্ত ডিপার্টমেন্টে চালু আছে, যে সিসিএল বলা হয় যেটাকে, 1 বছর পায় ম্যাক্সিমাম দুটো বাচ্চার ক্ষেত্রে। সেটা হচ্ছে যে মাতৃত্বকালীন 18 বছর বয়স পর্যন্ত পাবে বাচ্চা, মাতৃত্বকালীন বেতনভুক্ত ছুটি। বেতন সহ ছুটিটা পাওয়া যাবে, এবং অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো ইন জেনারেল থাকে একজন চাকরি করা নাগরিকের, এবং অন্যান্য সুযোগ সুবিধা। এই আর্টিকেল 46, নেক্সট আর্টিকেল 46-এ বলা হচ্ছে যে আর্টিকেল 46-এ মানে যারা মানে দুর্বলতর শ্রেণী, মানে পিছিয়ে পড়া দুর্বলতর শ্রেণীর শিক্ষা সংক্রান্ত বিষয় এখানে আলোচনা করা হয়েছে। যেমন এই দুর্বলতর শ্রেণী বলতে আমরা কাদের বুঝি, যে এসসি, এসটি, ওবিসি, ঠিক আছে। ওবিসি এখন আবার দুটো ভাগ হয়েছে, এ আর বি, সেটা আমি বললাম না। এবং সমাজের আরও যে এখন ইডাব্লিউএস যেগুলো পিছিয়ে পড়া, এদের দেখবে একটা 10% রিজার্ভেশন আছে এখন এসএসসিতে। তাহলে এদের শিক্ষাগত ও অর্থনৈতিক স্বার্থে, ঠিক আছে, শিক্ষাগত ও অর্থনৈতিক স্বার্থে অর্থনৈতিক স্বার্থের উন্নয়ন করতে হবে, উন্নয়ন করবে এবং তাদের সামাজিক অবিচার এবং সকল প্রকার শোষণ থেকে রক্ষা করবে, ঠিক আছে। এবং অবিচার এবং শোষণ থেকে রক্ষা করতে হবে, এটা আর্টিকেল 46-এ বলা হয়েছে। আর্টিকেল 46টা ইম্পর্টেন্ট আছে। নেক্সট হচ্ছে আর্টিকেল 16(4). আর্টিকেল 16(4)-এ বলা হচ্ছে যে সরকারি নিয়োগে, এটা পরের পেজে লিখতে হবে, এটাকে মুছে দিই। আর্টিকেল 16(4) এখানে বলা হচ্ছে যে সরকারি নিয়োগে অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের বিধান, রিজার্ভেশন অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের বিধান করার অনুমতি দিতে হবে রাজ্যকে। নেক্সট আর্টিকেল 15(3). আর্টিকেল 15(3) এখানে বলা হচ্ছে যে
রাষ্ট্রকে নারী ও শিশুদের জন্য বিশেষ নারী ও শিশুদের জন্য বিশেষ বিধান করার অনুমতি। নেক্সট, এর আগে এটা বলা হলো, এটা হয়ে গেছে, ঠিক আছে। এবার আসছি সংখ্যালঘু শ্রেণীদের জন্য কি আছে। যেখানে আর্টিকেল নাম্বার আরেকটা আছে 338, বলা হলো না, আচ্ছা এটাকে মুছে দিই এখানে। এখানে একটা আর্টিকেল আছে 338, বলছে যে তপশিলি জাতি উপজাতিদের সুরক্ষা ব্যবস্থা, মানে SC ST সুরক্ষা ব্যবস্থা, এদের সুরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য জাতীয় SC ST কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট, এবার সংখ্যালঘু কোনো ক্যান্ডিডেট যখনই ইন্টারভিউ দিতে যাবে তাকে কিন্তু এই ধরনের কোশ্চেন ধরতেই পারে। তাহলে এখানে সংখ্যালঘু বিষয়ে দুটো আর্টিকেল ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 25 আর আর্টিকেল নাম্বার 28। বলছে যে কোনো বিশ্বাস ধারণ করার এবং নিজের পছন্দের যে কোনো ধর্ম পালনের স্বাধীনতা অধিকার থাকবে। নিজের পছন্দের যে কোনো ধর্ম পালনের অধিকার থাকবে। এটা হচ্ছে আর্টিকেল 25। এবার আর্টিকেল 28 কি বলছে, যে 28 বলা হচ্ছে যে সম্পূর্ণরূপে জাতীয় তহবিল, মানে আমাদের যে অর্থ ভাণ্ডার যেখানে আছে, সম্পূর্ণরূপে জাতীয় তহবিল থেকে বা রাষ্ট্রীয় যাই বলি তহবিল থেকে পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, যেমন আমাদের স্কুলগুলো, পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয়, যেগুলো সরকারি সাহায্যে চলে, সেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। শিক্ষা দেওয়া যাবে না। নেক্সট, আর্টিকেল 28 এর আবার নেক্সট দুটো পার্ট আছে।
যে শিক্ষা প্রতিষ্ঠানটি এমন কোনো দান বা ট্রাস্টের অধীনে প্রতিষ্ঠিত হলে শিক্ষা প্রতিষ্ঠানটি এমন কোনো দান বা ট্রাস্টের অধীনে হলে প্রতিষ্ঠিত হলে ধর্মীয় শিক্ষা প্রদানের প্রয়োজন হলে, যদি ট্রাস্টের টাকায় চলে বা কেউ যদি দান করে, সেই ক্ষেত্রে যদি প্রয়োজন হয়, ঠিক আছে, প্রয়োজন হলে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠিত হলে প্রয়োজন হলে যেমন এই রামকৃষ্ণ মিশন বা আমাদের যে সমস্ত মিশনগুলো আছে, আলামিন, এইগুলোর কথা বলা হচ্ছে। প্রয়োজন হলে ধর্মীয় শিক্ষা প্রদানের প্রয়োজন হলে মানে ধর্মীয় শিক্ষার প্রয়োজন হলে, সেই ক্ষেত্রে এই যে নিষেধাজ্ঞাটা ছিল আগের আর্টিকেলে, ওটাকে সংশোধন করে এটা নিয়ে আসা হয়েছে। তারপরে ওই আর্টিকেল 28-2-তে প্রয়োজন হলে ওই যে নিষেধাজ্ঞাটি ছিল, ঠিক আছে, তাহলে 28-1 আমি ওটা ধরছি, নিষেধাজ্ঞা বাতিল করা যেতে পারে। এই টপিকগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেহেতু এডুকেশন রিলেটেড। এবার আর্টিকেল 28-3, এখানে কি বলা হচ্ছে যে কোনো শিশুকে ধর্মীয় শিক্ষায় অংশগ্রহণ করতে কোনো শিশুকে বাধ্য করা যাবে না। কোনো শিশুকে ধর্মীয় শিক্ষায় অংশগ্রহণ করতে বাধ্য করা যাবে না। ঠিক আছে, এবং যদি শিশুটি প্রাপ্তবয়স্ক হয়, এবং যদি শিশুটি প্রাপ্তবয়স্ক মানে 18 বছর যদি হয়, সেক্ষেত্রেও মানে গার্জেনের অনুমতি নিতে হবে, সম্মতি নিতে হবে প্রযোজ্য ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে অভিভাবকের অনুমতি প্রয়োজন। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে। নেক্সট আর্টিকেল 29 বলছে ভারতের ভূখণ্ডে বা যে কোনো অংশে বসবাসকারী, ভারতের ভূখণ্ডে বসবাসকারী নাগরিকদের যে কোনো অংশে নিজস্ব ভাষা, লিপি বা সংস্কৃতি রয়েছে। আমরা জানি লিপি বা সংস্কৃতি রয়েছে। সেগুলো তাদের সংরক্ষণের অধিকার থাকবে। সেগুলি সংরক্ষণ মানে নিজের ভাষা, লিপি বা সংস্কৃতি আমরা সংরক্ষণ রাখতে পারবো, সেই অধিকারটা আমাদের থাকবে। আমার নিজস্ব ভাষা কেউ যদি বলে যে তুমি এই ভাষায় কথা বলতে পারবে না, বা কারো লেখা তুমি এই ভাষায় লিখতে পারবে না,
বা কারোর সংস্কৃতি যেরকম যার আছে, কেউ নামাজ পড়বে, কেউ পুজো করবে, যার সংস্কৃতি আছে, কেউ বাইরে থেকে তাকে বলপূর্বক বাধা দিতে পারবে না। এই অধিকারটা নাগরিকদের থাকবে, সেগুলির সংরক্ষণের অধিকার থাকবে। আর বেশি নেই, আর দু একটা টপিক আছে। এটা হলো 29। এবার 29-এ আরেকটা পার্ট আছে, পার্ট 2। এখানে কি বলা হচ্ছে যে ধর্ম, বর্ণ, জাতি বা ভাষার ভিত্তিতে, ধর্ম, বর্ণ, জাতি বা ভাষার ভিত্তিতে পরের দিন থেকে ক্লাসটার টাইমটা এই 7টা, 7:30টায় করে দেবো। মানে আমার খাওয়ার পর না প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্রচুর রাত জাগা হয়েছে আগে, সেই সমস্যাটা হচ্ছে। দিয়ে তারপরে শুতে যাচ্ছি, তখন ঘুমটা আর ভালো আসছে না, বুঝতে পেরেছ? টাইমিংটা একটু চেঞ্জ করতে, 7:30টা করে দেবো নাইটেরটা। বা ভাষার ভিত্তিতে কোনো নাগরিককেই নিষিদ্ধ করা যাবে না। কোনো নাগরিককে রাষ্ট্রীয় সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির কোনো তাকে ভর্তি করা যাবে না, এরকম করা যাবে না। তাকে ভর্তি নিতে হবে, শিক্ষকদের ভর্তি নিতে হবে, ভর্তি নিতে বাধ্য। নেক্সট ওইটা এখানে লেখা ছিল আর্টিকেল 29(2)টা। এবার 31-এ কি বলছে যে ধর্ম বা ভাষার ভিত্তিতে সকল সংখ্যালঘুদের তাদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার প্রদান করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার প্রদান করা হবে, বা হয়েছে, পরিচালনা হয়েছে বলে চালনার অধিকার প্রদান করা হয়েছে। আর একটা আছে আর্টিকেল 32, পরপর লেখাই ছিল। সাহায্য প্রদানের সময় বাংলা লেখা সাহায্য প্রদানের সময় রাষ্ট্র কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে বৈষম্য করতে পারবে না, বিচারিতা করতে পারবে না, বৈষম্য করতে পারবে না। নেক্সট
দুটো হচ্ছে লাস্ট। আর্টিকেল 350A আর B বলছে ভাষাগত সংখ্যালঘু গোষ্ঠীর শিশুদের জন্য প্রাথমিক শিক্ষার স্তরে মাতৃভাষায় শিক্ষাদানের, এটা ইম্পর্টেন্ট কিন্তু, প্রাথমিক শিক্ষা স্তরে মাতৃভাষা, এখন ইংলিশ মিডিয়ামে যাদের ভর্তি করছে তারা কিন্তু বাংলা মিডিয়ামে এসে সমস্যা হচ্ছে। এই জন্য প্রাথমিক শিক্ষাটা বলছে মাতৃভাষায় শিক্ষাদানের সুযোগ সুবিধা প্রদানের জন্য রাজ্যগুলিকে প্রচেষ্টা চালাতে হবে। এখন ইংরেজি মিডিয়ামে দেখো বাংলাটা ইনক্লুড হয়ে গেছে। প্রচেষ্টা চালাতে হবে, প্রচেষ্টা করতে হবে, সেটাকে করতে হবে, চালানোর বলাটাই ভালো, চালাতে হবে। নেক্সট লাস্ট 350B-তে বলা হয়েছে যে এটি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক আচ্ছা, প্রথম রাষ্ট্রপতি নাম জানো? ভারতের প্রথম রাষ্ট্রপতিকে বলো। মাইক অন করি বলো। এটি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক ভাষাগত সংখ্যালঘুদের জন্য, মানে ভাষাগত দিক থেকে যারা সংখ্যালঘু, ভাষাগত সংখ্যালঘুদের জন্য, বলো কেউ রাষ্ট্রপতিটার নাম, ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম বলো। ভাষাগত সংখ্যালঘুদের জন্য একজন বিশেষ কর্মকর্তা নিয়োগে থাকবে বা নিয়োগ করা থাকবে। ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম রাজেন্দ্র প্রসাদ। মনিরা ভুল বলে দিল তো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওটা তুমি বললে শিক্ষামন্ত্রীর নাম বললে। ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আজকে এই পর্যন্ত থাক।